আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাই। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে জাহির করতে শুরু করে এবং জুলাই সন্ত্রাসীদের লেলিয়ে দেয় ভারত ইস্যু নিয়ে মাঠ গরম করার জন্য। ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নির্দিষ্ট তারিখের একদিন আগেই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যান 2025 সালের নভেম্বর মাসে। এখন তিনি আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই রজার খলিল হয়ে উঠেছিল তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনার মূল প্রেরণক। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়ায় গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7 এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন। নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন? আপনাদের হয়তো মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল 2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যার্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলেকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বিশেষ করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে পাকিস্তান থেকে ডেকে এনে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বেসামরিক কর্মকর্তা সকলকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যে নতুন ফ্রন্ট ওপেন করা হয়েছিল, সেটি ভারতের রাজনীতির বা ভারতের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু হবে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের যে কাজের সম্পর্ক তৈরি হয়েছিল বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, সেটিকেই তিনি একটি কার্যকর কূটনৈতিক রূপরেখায় পরিণত করার চেষ্টা করবেন বলে অনেকে বলছেন। এই কূটনৈতিক তৎপরতার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে অর্থনৈতিক বাস্তবতা। গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, ডক্টর ইউনূসের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ইউনূস সরকারের টানাপোড়েনের কারণে তাতে বড় ধরনের ধাক্কা লাগে। $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমানে উভয় দেশই এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া। আর এই পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কথা রয়েছে, যদিও বর্তমান সরকার এই সময়সীমা আরো 3 বছর বাড়ানোর আবেদন করেছে। তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের শুল্কমুক্ত এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা ঢাকার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সেপা চুক্তির মাধ্যমে কেবল শুল্ক কমানো নয়, বরং অশুল্ক বাধা দূর করা, সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং বেনাপোল পেট্রাপোলের মতো স্থলবন্দরগুলোর লজিস্টিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের অর্থনীতিকে আরো গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা যাবে বা করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে অনেকে বলছেন। বাণিজ্যিক স্বার্থের সমান্তরালে জ্বালানি এবং পানি নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলো এই সফরের আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে তা সামাল দিতে ভারত থেকে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যে পরিকল্পনা শেখ হাসিনার সরকার বহু আগে করেছিল এবং সে অনুযায়ী পাইপলাইন নির্মিত হয়েছিল, যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলের বৈঠকটি জ্বালানি খাতের এই সহযোগিতা আরো সম্প্রসারিত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। ঠিক একইভাবে আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া 1996 সালের গঙ্গার পানি চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলী নির্ধারণ বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এটি কেবল কূটনীতির বিষয় নয়, কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কেবল ইউনূস সরকারের আমলে তৈরি হওয়া ক্ষত মেরামতের চেষ্টা নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপও হতে পারে। রাজনৈতিক বাগাড়ম্বর দিয়ে ভূরাজনৈতিক বাস্তবতা বদলানো যায় না। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুতেই ভারতের সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ দিল্লির জন্য সমানভাবে জরুরি। এখন দেখার বিষয় হলো এই যে সম্পর্কের এই রিসেট বাটন চেপে ঢাকা এবং দিল্লি তাদের সাম্প্রতিক অতীতের তিক্ততাকে পেছনে ফেলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব কতটা সফলভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশে ক্ষমতা গ্রহণ সবকিছুই যখন ভারতের ইশারার উপর নির্ভরশীল ছিল, এক্ষেত্রে ভারত কতটা আপার হ্যান্ড পাবে সেটিও দেখার বিষয়। এই সফরের ফলাফলই নির্ধারণ করে দেবে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হবে। ভালো থাকবেন সবাই।